সুপ্রিম কোর্টে বিএড ভার্সাস ডিএলএডি মামলা একেবারে ব্রড সেন্সে এখন কন্টিনিউটি চলছে। টেট কোয়ালিফাইড যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা ছিলেন তাদের প্রাথমিকে নিযুক্তির সম্ভাবনা একেবারেই নেই, একেবারেই জিরো বলা যেতে পারে। অন্যদিকে যে সমস্ত ইন সার্ভিস বিএড ক্যান্ডিডেটরা রয়েছেন, যারা সার্ভিস কন্টিনিউটির মধ্যে রয়েছেন, তাদের ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে মূলত আগামী 8ই এপ্রিল সোমবার। এবং এই যে শুনানি, এই শুনানি সম্ভবত একদম চরম পর্যায়ের একদম শেষ শুনানি হতে চলেছে। এবং এখানেই স্পষ্ট হয়ে যাবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের 16,500 যে রিক্রুটমেন্ট তার বিএড ক্যান্ডিডেটদেরই নয়, সঙ্গে ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখণ্ড সকল রাজ্যের প্রায় লক্ষাধিক বিএড ইন সার্ভিস টিচারদের ভাগ্য কিন্তু নির্ধারিত হতে চলেছে আগামী সোমবার। তার আগে আমরা আজকের ভিডিওতে মূলত যে বিষয়টার উপর আলোকপাত করব সেটা হচ্ছে ইন সার্ভিস বিএড ক্যান্ডিডেট বা ইন সার্ভিস বিএড যে টিচাররা রয়েছেন তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে বা কোন দিকে এই কেসের ট্রেন্ড এগোতে চলেছে। ইন সার্ভিস বিএড টিচাররা কতটা পরিমাণ সেফ কিংবা কতটা আনসেফ রয়েছেন, অন্যদিকে শেষ হাসি কি হাসতে চলেছেন ডিএলএডি প্রার্থীরা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করব। সম্ভাবনা এবং আশা আশঙ্কার সকল দিকগুলো এখানে আমরা তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওর সঙ্গে সম্পূর্ণভাবে থাকবেন। মধ্যপ্রদেশ সরকার বা স্টেট অফ মধ্যপ্রদেশ তাদের করা ক্ল্যারিফিকেশন কেস মহামান্য সুপ্রিম কোর্ট কাছ থেকে তারা জানতে চেয়েছিলেন যে তাদের এই যে তারা নিয়োগ দিয়েছেন বিএড প্রার্থীদেরকে যারা ইন সার্ভিস রয়েছেন বর্তমান মধ্যপ্রদেশে, তাদের ভবিষ্যৎ কী হতে চলেছে সেটা সুপ্রিম কোর্ট ক্ল্যারিফাই করুক। এবং এর উপর ভিত্তি করে কিন্তু সুপ্রিম কোর্ট তার শেষ পর্যায়ের একদম শুনানিতে এসে পৌঁছেছে। তারা মূলত তিনটে তারিখকে নিয়ে কনফিউজড হয়ে রয়েছে। প্রথম ডেট যেটা, সেটা হচ্ছে 28শে জুন 2018, যেদিন মূলত এনসিটি তাদের গ্যাজেট প্রকাশ করেছিল এবং সেখানে বলেছিল যে বিএডরা প্রাইমারিতে এলিজিবল। পরবর্তী ডেট যেটা 2021 সালের মূলত 25শে নভেম্বর, যে ডেটটা ভেরি ইম্পর্ট্যান্ট ডেট, কারণ এই ডেটে মূলত রাজস্থান হাইকোর্ট প্রথম বিএডকে প্রাথমিকে ইনএলিজিবল করে দিয়েছিল এবং 28শে জুন 2018 যে গ্যাজেট নোটিফিকেশন সেটিকে অবৈধ বলে ঘোষণা করেছিল। এর পরবর্তী সময়ে লাস্ট একদম ফাইনাল জাজমেন্ট আসে 2023 সালের 11ই আগস্ট, যেটা আমরা সবাই সাক্ষী রয়েছি, যেখানে ঐতিহাসিক রায়। এবং সেই রায়ে মূলত বলা হয় যে বিএডরা এরপর থেকে প্রাথমিকে কোনোভাবে অন্তর্ভুক্ত থাকতে পারবেন না। এই তিনটে ডেটকে নিয়ে মূলত বর্তমান কনফিউশন এবং এরই সমাধান সূত্র হয়তো আসতে চলেছে যে এই অর্ডার কবে থেকে কার্যকরী হতে চলেছে, 28শে জুন 2018 থেকে, নাকি 25শে নভেম্বর 2021 থেকে, নাকি 2023 11 আগস্টের পর থেকে। তাহলে এর আগে যে নিয়োগগুলো হয়েছে, এই তিনটে ডেটের মধ্যবর্তী সময়ে যে নিয়োগগুলো মূলত হয়েছে, এই নিয়োগের মূলত ভবিষ্যৎটা এখানে কিন্তু নির্ধারিত হতে চলেছে। এবং আশা করি এর উপর ভিত্তি করে কিন্তু টোটালি একটা রেজাল্ট আউট অবশ্যই আমরা দেখতে পাবো। এবার প্রসঙ্গ হচ্ছে রেজাল্টটা ঠিক কি আসতে চলেছে বা কেসের ট্রেন্ডটা ঠিক কোন দিকে। কখনো বিএডদের দিকে ঝুঁকে যাচ্ছে কেসের ট্রেন্ড, আবার কখনো ডিএলএডির দিকে। বর্তমান যে প্রিভিয়াস শুনানি হয়েছে তাতে কিন্তু ডিএলএডিদের পক্ষে থেকে বেশি পরিমাণ সওয়াল করা হয়েছে এবং ডিএলএডিদের পক্ষে কিন্তু রায় গেছে। তার প্রিভিয়াস শুনানিতে কিন্তু যদি আমরা একটু দেখি, সেখানে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু মূলত এনসিটি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে ব্রিজ-কোর্স করানো যায় কিনা তার উপরে কিন্তু আলোকপাত করেছিলেন এবং তাদের কিন্তু সেখানে কাউন্টার ফাইল করতে কিন্তু বলা হয়েছিল এবং তার সঙ্গে টোটাল সিট ভ্যাকেন্সি কত রয়েছে টোটাল অল ইন্ডিয়া ওয়াইজ সেটার একটা আপডেট দিতে বলা হয়েছিল। তার মানে কখনো বিএড কখনো ডিএলএড এরকম একটা ভারসাম্য অবস্থা চলছে। তো এর মধ্যে আমরা যদি দেখি একটু অঙ্ক কষে যদি ব্যাপারটা বোঝার চেষ্টা করি, যে দুটো পয়েন্ট এখানে রয়েছে। একটা হচ্ছে মেরিট পয়েন্ট অনুসারে যদি আমরা দেখি, তাহলে দেখব যে কোনোভাবেই কিন্তু বিএডরা এখানে এলিজিবল নয়, কারণ সংবিধানের সেখানে ধারা বিঘ্নিত হচ্ছে। শিশু মনস্তাত্ত্বিক যে বিষয় সেটাও কিন্তু বিএডরা পিছিয়ে রয়েছে। তো সেদিক থেকে কিন্তু মেরিট পয়েন্ট অনুসারে কিন্তু বিএডরা ইনএলিজিবল। কিন্তু যদি আমরা দেখি যে ল বেসিসে যদি দেখি যে নিয়োগগুলো যে পারপাসে বা যে বেসিসে হয়েছে, ডেট ওয়াইজ বিভিন্নভাবে হয়েছে, তো তার বেসিস যদি আমরা দেখি সেখানে কিন্তু ইন সার্ভিস বেশ কিছু বিএড ক্যান্ডিডেট যারা কিন্তু একেবারে লিগ্যাল পয়েন্টের দিক থেকে কিন্তু তারা একেবারেই বৈধ এবং তাদেরকে কোনোভাবেই চাকরি থেকে বরখাস্ত করা সম্ভব নয়। আমরা যদি আরও ডিটেলসে একটু দেখার চেষ্টা করি, সুপ্রিম কোর্ট 11ই আগস্টের অর্ডারে পরিষ্কারই বলে দিয়েছিল যে কোনো কনস্টিটিউশনাল বডি যদি কোনো গ্যাজেটকে বাতিল করে দেয়
এবং সে যেদিনই সেই গ্যাজেটটিকে বাতিল করবে সেই দিন থেকে তার লিগ্যাল পজিশন যেটা রয়েছে, তার যে লিগ্যাল পজিশন সেটা কিন্তু শেষ হয়ে যাবে, বা সেটি কিন্তু সেদিন থেকে অবৈধ বলে বিবেচিত হবে। এবং সেই সূত্র ধরে আমরা যদি দেখি তাহলে 25শে নভেম্বর 2021 যেদিন মূলত রাজস্থান হাইকোর্ট মূলত প্রথম ঘোষণা করে যে 2018 যে 28শে জুনের যে গ্যাজেট সেটি সম্পূর্ণভাবে অবৈধ, তাহলে সেই সূত্র ধরে কিন্তু 25শে জুন 2021 পরে 25শে নভেম্বর 2021 পরে যতগুলো নিয়োগ হয়েছে সবগুলোই অবৈধ, এটা কিন্তু আমরা ধরে নিতে পারি। এবং তার উপর ভিত্তি করে একটা যেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো সেটা হচ্ছে ইউপিতে 69,000 যে শিক্ষক নিয়োগ হয়েছিল এবং ওয়েস্ট বেঙ্গলে যে 16,500 শিক্ষক নিয়োগ হয়েছিল, সেখানে প্রায় ইউপি থেকে প্রায় 40 থেকে 45,000 বিএড শিক্ষক চাকরি করছেন, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও প্রায় সেখানে কিন্তু বলা যেতে পারে যে প্রায় 8 থেকে 10,000 কিন্তু শিক্ষক চাকরি করছেন বিএড প্রার্থীরা। তাহলে তাদের নিয়োগ কিন্তু 25শে নভেম্বর 2021 অনেক আগে হয়েছে। তো সেই সূত্র অনুসারে যদি আমরা দেখি তাহলে কিন্তু তাদের নিয়োগ কিন্তু বৈধ, তাদেরকে কিন্তু কোনোভাবেই 25শে নভেম্বর 2021 আগে যেহেতু তাদের নিয়োগ হয়েছে, সুতরাং তাদের কিন্তু লিগ্যাল পজিশন তখন কিন্তু বৈধ ছিল। আবার যদি আমরা এর পরবর্তী কিছু কিছু নিয়োগ যেমন ইউকে বা উত্তরাখণ্ডের কিছু নিয়োগ বা বিহারের নিয়োগ বা মধ্যপ্রদেশের নিয়োগ বা আমরা ছত্তিশগড়ের নিয়োগ যদি দেখি, সেগুলো কিন্তু অবশ্যই নিয়োগ হয়েছে 25শে নভেম্বর 2021 পরে। তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যদি 25শে নভেম্বর 2021কে একটা বাউন্ডারি লাইন হিসেবে রিমার্ক করেন, তাহলে কিন্তু তার পরবর্তী সমস্ত নিয়োগ অবৈধ। এবং সেই সূত্র ধরে কিন্তু বিভিন্ন রাজ্যের যে হাইকোর্ট, যারা যেমন বিহারের পাটনা হাইকোর্ট বা ছত্তিশগড়ের হাইকোর্ট, তারা কিন্তু সেখানে কিন্তু তাদের যে নিয়োগগুলো হয়েছে সেগুলোকে বাতিল হিসেবে ঘোষণা করেছেন। কারণ সেখানে রাজস্থান হাইকোর্টের বা যোধপুর হাইকোর্টের যে রায় ছিল 25শে নভেম্বর 2021, তারপরে কিন্তু বিভিন্ন হাইকোর্ট যত নিয়োগ করেছে বিভিন্ন সরকার, সেখানে হাইকোর্টে কিন্তু মূলত কেস হয়েছে, এবং কেস ফাইল হওয়ার পর হাইকোর্ট কিন্তু সাবজেক্ট টু আউটকাম রেখেছিল। এটাও একটা লক্ষণীয় বিষয়। কিন্তু ওয়েস্ট বেঙ্গল 16,500 শিক্ষক নিয়োগ কিংবা তার পূর্ববর্তী যে উত্তরপ্রদেশ 69,000 শিক্ষক নিয়োগ, সেখানে কিন্তু সাবজেক্ট টু আউটকাম ছিল না, অর্থাৎ শর্ত সাপেক্ষে নিয়োগ হয়নি। কিন্তু এই নিয়োগগুলো শর্ত সাপেক্ষে নিয়োগ হয়েছিল, তাই এই নিয়োগগুলোকে কিন্তু তাদের নিজ নিজ রাজ্যের হাইকোর্ট কিন্তু এগুলোকে বাতিল হিসেবে ঘোষণা করেছেন বা অবৈধ হিসেবে ঘোষণা করেছেন, এবং ওদের চাকরি খোয়াতেও হয়েছে। পরবর্তী সময়ে তারা অবশ্য সুপ্রিম কোর্টে আবার এসেছেন, এবং সুপ্রিম কোর্টে এই ডিসিশন যেটা চলছে এটা রায়ের মধ্য দিয়ে কিন্তু তাদেরও ভবিষ্যতে নির্ধারিত হবে। সুতরাং বলা যেতে পারে 25শে নভেম্বর 2021 পরবর্তী নিয়োগগুলো কিন্তু তাদের উপর কিন্তু একটা মড়ার উপর খাড়ার ঘাড়ার মতো একটা বলা যেতে পারে ঝুলছে। এবং শুধু এখানেই শেষ নয়, মূলত ডিএলএডি যে অ্যাডভোকেটরা রয়েছেন তাদের মূলত যে দাবি, কারণ রিসেন্ট হিয়ারিংয়ে তারা এই কথাটা উল্লেখও করেছেন যে এই অর্ডারটা, অর্থাৎ এই যে নিয়োগ যেটা হয়েছে মূলত 28শে জুন 2018 পর থেকে বিএড যত বিএড প্রার্থী নিযুক্ত হয়েছেন সবারই চাকরি বাতিল হওয়া উচিত, কারণ তাদের সবারই কিন্তু নিয়োগ অবৈধ এবং সাংবিধানিকভাবে সেটা অবৈধ। কারণ তাদের মূলত যেটা দাবি, সেখানে তারা বলছেন যে ইতিপূর্বে যে রায় এসছিল মূলত শ্রী ভগবান কৃষ্ণের পিটিশন একটা ছিল, যেখানে বিচারপতি অনুরুদ্ধ বোসের যে স্পেশাল বেঞ্চ ছিল, সেখানেই ওনারা জানিয়েছিলেন যে 2018 28শে জুনের যে গ্যাজেট নোটিফিকেশন সেটা কিন্তু মূলত স্কোয়াশ হয়ে গেছে, এবং এটি সম্পূর্ণভাবে আনকনস্টিটিউশনাল, অর্থাৎ অসাংবিধানিক। সুতরাং এর পরিপ্রেক্ষিতে বা এর সাবসিকুয়েন্টলি যত নিয়োগ বা নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে সবটাই কিন্তু ইনভ্যালিড করা হচ্ছে। এ কথাটা কিন্তু মূলত বিচারপতি অনুরুদ্ধ বোসের স্পেশাল বেঞ্চ জানিয়েছিলেন ইতিপূর্বে। সুতরাং তাদের দাবি, যেহেতু একটা নিয়োগ তার যে গ্যাজেট নোটিফিকেশন সম্পূর্ণরূপে অবৈধ এবং বাতিল বলে ঘোষণা করা হচ্ছে, তাহলে তার দ্বারা নিযুক্তিকৃত সমস্ত নিয়োগ সেগুলোও নিশ্চয়ই অবৈধ হওয়া উচিত। এবং সেই পরিপ্রেক্ষিতে তাদের দাবি 28শে জুন 2018 পর থেকে যত বিএড ক্যান্ডিডেট নিযুক্ত হয়েছেন প্রত্যেকেরই চাকরি অবৈধ এবং আনকনস্টিটিউশনাল, অতএব তাদের নিয়োগ বাতিল করা হোক। এখন তাহলে প্রশ্ন হচ্ছে এই অর্ডার কবে থেকে লাগু হওয়া উচিত? কারণ আমরা দেখতে পাচ্ছি যে 25শে নভেম্বর 2021 সেই দিন থেকেও একটা ভ্যালিড পয়েন্ট রয়েছে, আবার ডিএলএডি পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে 28শে জুন 2018 থেকেও এটা লাগু হওয়া উচিত। এই উত্তরটা এবার আমরা খোঁজার চেষ্টা করব যে ঠিক কোন দিন থেকে, কোন ডেটটা থেকে কিন্তু এই নিয়োগ কিন্তু বাতিল হওয়া উচিত। আমরা একদম প্রথমেই বলে নিই যে 11ই আগস্ট 2023 পর যে নিয়োগ হয়েছে সে নিয়োগ সম্পূর্ণ অবৈধ, এবং সে নিয়োগ কিন্তু যদি কোনো বিএড প্রার্থী নিযুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু তার নিয়োগ বাতিল হবেই, এবং সেটা কিন্তু মূলত ছত্তিশগড়ের কেস থেকে আমরা দেখতে পারি, এবং তাদের কিন্তু হাইকোর্ট কিন্তু সেটা করেছেও, তাদের নিয়োগ কিন্তু বাতিল করেছে।
পরবর্তী সময় কি হবে সেটা বলা যাবে না। তবে আমাদের এখানে মূল যে দাবি, কোন ডেট থেকে বা কোন সময় থেকে মূলত এই অর্ডার লাগু হতে চলেছে, এর উত্তরও কিন্তু মূলত সুপ্রিম কোর্ট 11ই আগস্ট 2023-এর যে ফাইনাল জাজমেন্ট দেন সেই কপিতে কিন্তু স্পষ্টভাবে দিয়ে রেখেছেন। এবং সেখানে কিন্তু একটা মণিপুরের একটা কেসকে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং সেখানে বিচারপতিগণ উল্লেখ করে বলেছেন যে কোনো নোটিফিকেশন যতক্ষণ পর্যন্ত আনকনস্টিটিউশনাল না ঘোষণা হয় ততক্ষণ পর্যন্ত তার লিগ্যাল পজিশন ভ্যালিড থাকে এবং আনকনস্টিটিউশনাল ঘোষণা হওয়ার পর থেকে তার লিগ্যাল পজিশন শেষ হয়, অর্থাৎ পরবর্তী সকল নিয়োগ কিন্তু অবৈধ বলে ঘোষিত হবে। সুতরাং 2021-এর 25শে নভেম্বরের আগে যত নিয়োগ হয়েছে, বিএড ক্যান্ডিডেটদের নিয়োগ হয়েছে, সবগুলোই বৈধ এবং সেখানে চাকরি বাতিলের কোনো প্রশ্নই উঠছে না। তো সেখানে আবার একবার উল্লেখ করি, ওয়েস্ট বেঙ্গলের যে 16,500 নিয়োগ সেটা কিন্তু 25শে নভেম্বর 2021-এর আগে নিয়োগ। নেক্সট যেটা আসবো যে তাহলে 25শে নভেম্বর 2021-এর পরবর্তী নিয়োগগুলো কি অবৈধ এবং সেগুলোকে সম্পূর্ণভাবে বাতিল করতে চলেছে? না, সেখানেও একটা ভ্যালিড পয়েন্ট রয়েছে, যেটা মূলত প্রিভিয়াস যে শুনানি হয়েছিল সেখানে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কিন্তু উল্লেখ করে মূলত সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে ব্রিজ কোর্সের একটা ম্যাটার, তারা ব্রিজ কোর্স নিয়ে কী ভাবছেন বা ব্রিজ কোর্স করানো সম্ভব কি না এবং তার সঙ্গে কত সিট ভ্যাকেন্সি রয়েছে, এই দুটো দিক কিন্তু তারা জানতে চেয়েছিলেন। এই দুটো জিনিসের মধ্যে মূলত লুকিয়ে রয়েছে এই যে 25শে নভেম্বর 2021-এর পরবর্তী নিয়োগ এবং 11ই আগস্ট 2023-এর পূর্ববর্তী নিয়োগ যেগুলো, সেগুলোর ভবিষ্যৎ। কারণ এই ব্রিজ কোর্সই কিন্তু একমাত্র বাঁচাতে পারে এই টোটাল বিএড ক্যান্ডিডেটদের প্যানেলটিকে, যাদের নিয়োগ 11ই আগস্ট 2023-এর আগে হয়েছে। কারণ ব্রিজ কোর্স মাধ্যমেই কিন্তু এনসিটি একটা পন্থা বলা যেতে পারে বা একটা নতুন একটা ওয়ে বলা যেতে পারে, সেখানে কিন্তু রাস্তা খুলে রেখেছিল যাতে ব্রিজ কোর্সের মাধ্যমে তারা যে সমস্ত ঘাটতিগুলো রয়েছে বিএড ক্যান্ডিডেটদের সেটা তারা ওভারকাম করতে পারেন এবং প্রাইমারিতে তারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কিন্তু সম্পন্ন করতে পারেন। এবং এই ব্রিজ কোর্সটির যে মাহাত্ম্য বা গুরুত্ব সেটা মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু মানতে চাইছেন এবং সেই কারণে তারাও কিন্তু আলটিমেটলি বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে জানতে দিয়েছে যে ব্রিজ কোর্স করানো যাবে কি না বা ব্রিজ কোর্স নিয়ে তারা কি ভাবছেন। তার মানে ব্রিজ কোর্সের মান্যতাটা মূলত মহামান্য সুপ্রিম কোর্টও সেখানে কিন্তু তারা ওয়াকিবহল রয়েছেন এবং অবহিত রয়েছেন এবং তারা তার মাধ্যমে ওভারকাপ দেওয়ার একটা চেষ্টা করছেন এবং সেই কারণেই সেন্ট্রাল গভর্নমেন্টকে মূলত তাদের কাউন্টার ফাইল করতে বলা হয়েছে। এবার যেটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস, যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা এনসিটি এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। তারা কিন্তু কোনোভাবেই তাদের যে প্রতিক্রিয়া বা তাদের যে মূলত দায়িত্বটা সেটা কিন্তু তারা কোনোভাবেই সুপ্রিম কোর্টে পূর্ববর্তী শুনানিটা হয়েছিল সেখানে কিন্তু তারা কোনোভাবেই আসেনি এবং তাদের যে পক্ষটা তারা কিন্তু রাখেননি। তো তাদের পক্ষটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ এবং তারা কিভাবে অ্যান্সার দিচ্ছেন বা কী অ্যান্সার দিচ্ছেন সেটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট দিক হতে চলেছে এবং আশা করা যায় তারা হয়তো যে পরবর্তী শুনানি রয়েছে সোমবার 8 এপ্রিল, সেখানে কিন্তু তারা অবশ্যই তাদের যে কাউন্টারটা রাখবেন এবং তারা যদি সেখানে তাদের যে কাউন্টারটা না রাখেন, পক্ষটা না নেন, তাহলে কিন্তু আবার এই শুনানি কিন্তু পিছবেই, এটা 100%। কারণ তাদের কাছ থেকে যে মূলত অ্যান্সার ফাইলটা করতে বলা হয়েছে সেটা কিন্তু অপেক্ষায় সুপ্রিম কোর্ট রয়েছে, যেটা প্রিভিয়াস শুনানিতে হয়নি। পরবর্তী শুনানিতে অবশ্যই হওয়ার একটা আশা রয়েছে, না হলে কিন্তু পরবর্তী আবার শুনানি পিছবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যাই হোক, আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকবে 8 এপ্রিল 2024 সোমবার কি হয় বা কি মূলত ডিসিশন আসতে চলেছে, যেখানে কারা শেষ হাসি হাসবেন নাকি কারা চাকরি খোয়াবেন তার ডিসিশন হয়তো একটা আসতে পারে।